চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। ফর্ম বিলি ও ফর্ম ফিল আপ নিয়ে ভালো ধান্দা শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। মানুষ জেনে শুনে আত্মসমর্পণ করছে ওদের কাছে। অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয় থেকে সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ তুললেন। পাশাপাশি তিনি ভবিষ্যৎবাণী করে বলেন, এসআইআর এর নামে যেসব বাতিলা চলছে তাতে মুসলমানদের এক চুলো ক্ষতি হবে না। যদি ক্ষতি হয় তাহলে পিছিয়ে পড়া হিন্দু সমাজের মানুষরা বিপদে পড়বে। না, এখানে একটা খেলা চলছে না, এখানে পয়সা খাওয়ার খেলা চলছে। এখানে পয়সা খাওয়ার খেলা চলছে। তৃণমূলের নেতারা আর এই বিএলও ফর্ম এগুলো কোথা থেকে বিলি হচ্ছে? পার্টি অফিস আছে, বিডিও অফিস আছে, এলাকায় এলাকায় তৃণমূলের সংগঠন আছে, আমরা অস্বীকার করছি না। এই ফর্ম কেনা বেচা নিয়ে, ফর্ম ভরা নিয়ে আর ফর্ম স্কুটিনি নিয়ে এই পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু ভালো ধান্দা শুরু হয়ে গেছে। মানুষ কিন্তু বিপদের আশঙ্কা করে তাদের কাছে আত্মসমর্পণ করছে, জেনে শুনে মনে করছে আমাকে এরাই বাঁচাতে পারে। আরো বলে রাখছি, আমি আগেও বলেছি, আজও বলছি, অনেকবার এর আগে বলেছি, এই বিভাজনের রাজনীতিতে যেন আমরা কেউ পা না দিই। এর আগে আমি বারবার আমার বক্তৃতায় বলেছিলাম যে আসামে এনআরসির নামে যেটা হয়েছিল তাতে 19 লক্ষ লোককে বিদেশি চিহ্নিতকরণ করা হয়েছিল। 14 লক্ষ ছিল হিন্দু, 5 লক্ষ মুসলমান। এই এসআইআর এর নামে যেসব বাতিলা চলছে তাতে মুসলমানের এক চুল ক্ষতি করতে কেউ পারবে না। যদি বিপদ হয়, আপদ হয়, সবকিছু হিন্দু সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, দলিত, তাদের বিপদ হবে। কারণ মুসলমানরা জানে যে আজকের এসআইআরই হোক আর এনআরসি হোক আমাদেরকে টার্গেট করছে। তাই মুসলমানদের বাড়িতে যাবেন, কাগজপত্র সুন্দর করে গুছিয়ে ব্যাগে ভরে আতর দিয়ে রাখা আছে, আপনাদের কোনো চিন্তা নাই, একটা মুসলমানের কোনো ক্ষতি হবে না পশ্চিমবঙ্গে। যদি ক্ষতি হয় ভবিষ্যৎবাণী করে দিলাম, যদি বাদ যায় নাম থেকে তো বাদ যাবে হিন্দু সমাজের প্রান্তিক মানুষরা, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, দলিত, এরা গরিব, তারা সব আকাশ কুসুম কল্পনা কতগুলো করে রাখে এরা, এত বাদ যাবে তত বাদ যাবে। কারণ বাদ দেওয়া কি মুখের কথা আছে? মনে করলেই বাদ দিয়ে দিবে। শুরু করতো যদি কংগ্রেসের নেতৃত্বে, রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ না উঠতো, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ না হতো, তাহলে এটাই হতো। রাহুল গান্ধীর আন্দোলন, রাহুল গান্ধীর প্রতিবাদ, রাহুল গান্ধীর ভোট চোর গদ্দি চোরের স্লোগান রুখে দিয়েছে এসআইআর এর নামে মানুষের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্রকে। এটা মাথায় রাখবেন। যদি কাউকে যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তার জন্য রাহুল গান্ধীকে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তখন কিন্তু বাংলা দিদি মাথা ঘামায়নি। আমি সেদিনও বলেছিলাম এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোনো মাথা ব্যথা নাই। কেন থাকবে না? তার একটা কারণ, 80,681টা পশ্চিমবঙ্গে বুথ আছে, ততটাই বিএলও আছে। সে বিএলও গুলো কারা? তৃণমূল দলের। এই আরো কারা? সরকারি লোক। আজকে বিহারে এসআইআর করতে গিয়ে লাভ হয়েছে কার? বিহার সরকারের। কারণ তাদের পরিকাঠামোর মধ্যে দিয়ে নির্বাচন কমিশনকে এসআইআর করতে হয়েছে। নির্বাচন কমিশন নিজস্ব কোনো স্টাফ তো নাই, 800 মাত্র স্টাফ নির্বাচন কমিশন, আর দরকার 80,000 বিএলও। তো নির্বাচন কমিশন করতে গেলে আসবে সব এই রাজ্যের তৃণমূলের যত তাদের ওয়ার্কার আছে, যত পঞ্চায়েত লুট করার নেতারা আছে, সব বিএলও হয়ে গেছে। যেখানে বলা আছে স্থায়ী কর্মচারী দরকার, অস্থায়ী কন্ট্রাক্ট তাদেরকে নিয়ে ভরে দিয়েছে। কোন তৃণমূলের ক্ষতি হচ্ছে না। দিদি মাস্ট খুশি আছে। দিদি 4 থেকে দেখবেন অনেক পাতলা মারবে না, মাস্ট খুশি আছে দিদি। ভেবেছিল প্রথমে কি না কি হয়ে যাবে, একটু লাফালাফি করলো, দেখলো বাহ ঠিক চলছে অপারেশন। আমরা কিন্তু বসে নাই, আমরাও বসে নাই। এই বাংলায় ভোটের নামে কি হয় আমরা জানি, আমরা ঢুকবো যেখানে যেখানে পারি, এখানে কোনো ভুল নাই। এটা শুধু মুর্শিদাবাদে কেন হবে? সারা পশ্চিমবঙ্গে এটা হচ্ছে। এখানে মন্দির, মসজিদ, এনআরসি কেউ চালু করবে, কেউ রুখবে, এসআইআর কেউ চালু করবে, কেউ রুখবে, এসবেরই গল্প হচ্ছে দিনরাত। বাকি শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, শিল্প কোনো গল্প নেই। এই বাংলায় দিদির আমলে লিখে রাখুন 7,000 মতন, প্রায় 7,000, 2-4টে কম হতে পারে, 6,888 এরকম
শিল্প বন্ধ হয়ে গেছে এই বাংলায়। এই বাংলায় আজকে পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে আমাদের মাথার উপরে ধারের বোঝার পরিমাণ প্রায় 7.5 লক্ষ থেকে 8 লক্ষ কোটি টাকা। এই বাংলায় দরিদ্র সীমার নিচে মানুষের বসবাস 20% ছাড়িয়ে যাচ্ছে। এখানে চাকরি কি হয়, হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখছেন প্রতিদিনের খবর আপনারা, আর শিক্ষকের হাল দেখছেন। সমস্ত তাদের অপদার্থতা, সমস্ত অকর্মণ্যতা, সমস্ত ব্যর্থতা ঢেকে দেওয়ার জন্য সব থেকে বড় হাতিয়ার চলে এসছে, কখনো এনআরসির নামে, কখনো এসআর এর নামে, কখনো মন্দিরের নামে, কখনো মসজিদের নামে। এ বাংলায় এ অদ্ভুত এক রাজনীতির বাতাবরণ তৈরি হয়েছে, যেখানে সারা বাংলাকে আগামী দিনে অতল গহ্বরের দিকে ঠেলে দেওয়ার জন্য বাংলার নেত্রী মমতা ব্যানার্জি সুন্দর প্রেসক্রিপশন করে দিয়েছেন যে বাংলা তুমি ভোগে যাও, দিদির আমলে বাংলা তুমি ভোগে যাও, আমি সে ভোগে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তাই হয়েছে আজকে বাংলায়। ভারতবর্ষে এখন কি হয়েছে, ভারতবর্ষে এই মুহূর্তে সব থেকে বড় ডিসপ্যারিটি বাড়ছে বড়লোক আর গরিবের মধ্যে। ভারতবর্ষের মাত্র 1% মানুষের হাতে প্রায় 60% সম্পদ চলে গেছে। ভারতবর্ষের দরিদ্র আর বড়লোকের মধ্যে বিভাজনটা বেড়ে চলেছে, ইকোনমিক ডিসপ্যারিটি বেড়ে চলেছে। তার কারণ এই সরকার যা করছে কয়েকটা পরিবারের জন্য, কয়েকটা ব্যক্তির জন্য। মনে করুন আজকের দিনে কেউ মনে করুন যে আদানি আম্বানিকে টক্কর দেওয়ার জন্য চেষ্টা করুন, কারণ আজকে জ্ঞানের যুগ, আধুনিক প্রযুক্তির যুগ, সেখানে যাতে কেউ ঢুকতে না পারে তার জন্য ইডি সিবিআই বসে আছে। আদানির কোনো কোম্পানি যাতে কাজ পায়, সে কাজে যদি কোনো কম্পিউটার তৈরি হয়, প্রতিযোগী তৈরি হয়, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ইডি সিবিআই চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তার ইডি সিবিআই চলে যাবে, সে তখন উদ্যোগ করে নেয়। এই করে ভারতবর্ষের প্রত্যেকটা বিমানবন্দর, প্রত্যেকটা জাহাজের কারখানা, সমস্ত বড় বড় বিজনেস। আপনি জানেন বিহারে, খোঁজ নিয়ে দেখুন, বিহারে 1 টাকার বিনিময়ে 1000 একর জমি আদানিদেরকে তাপ বিদ্যুৎ প্রকল্প করার জন্য দিয়ে দেওয়া হয়েছে। এই বিদ্যুৎ প্রকল্প করার জন্য দিয়ে দেওয়া হয়েছে 1 টাকায় 1000 বিঘা। কার লাভ হবে তাহলে? এইভাবে আজকে মনে করুন তেল, রাশিয়া থেকে যে সস্তায় তেল কিনছে ভারত সরকার, সেই সস্তার তেলে কি ভাগ আমরা পাচ্ছি? আমাদের কি তেলের দাম কমছে? রাশিয়া থেকে তো সস্তায় তেল আসছে, তা আমাদের কিন্তু পেট্রোল পাম্পে কিন্তু দাম কমছে না। তার কারণটা কি? এই সস্তার তেল চলে যাচ্ছে আম্বানিদের কাছে। কেন? আম্বানিদের পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, তার রিফাইনারি আছে, সেই তেল সেখান থেকে শোধনে আম্বানিরা কোথায় পাঠাচ্ছে? ইউরোপে, অন্যান্য দেশে। তাই লাভ হচ্ছে কাদের? আম্বানিদের। তেল যে সস্তায় আসছে, ভারত সরকার বলছে তেল আমরা সস্তায় আনতে হচ্ছে, সে তেলের সস্তার ভাগ আমরা পাচ্ছি না। ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ সমস্ত তেলের লাভ আম্বানি চলে যাচ্ছে, আর একটা যৌথ কোম্পানি তারা নিয়ে চলে যাচ্ছে। ভারত সরকারের ওএনজিসি তার লাভ পায় না, ভারত পেট্রোলিয়াম তার লাভ পায় না। নায়ারা একটা কোম্পানি আর আম্বানি, এরা দুজনে মিলে সস্তায় রাশিয়ার তেল কিনছে, শোধন করছে, আবার বেচছে বাইরে। অর্থাৎ আমাদের দেশের সঙ্গে বাণিজ্যের সুবাদে সস্তায় তেল কিনছে, আর সেই তেলের উপরে কয়েকশো গুণ লাভ করে তারা আবার বিদেশে পাঠাচ্ছে। আমাদের দেশের লোক কিন্তু বুক বাড়ি থাকছে, এখানে তেলের দাম কমাটামার গল্প নাই। তাহলে বড় লোক কারা হবে? তারা হবে যারা সরকারি মদত পায়। এইগুলোকে বলে ক্রোনি ক্যাপিটালিজম। আজকে ভারতবর্ষে ক্রোনি ক্যাপিটালিজমের জন্ম।